হাসির চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রন্ধনশিল্পী ও উদ্যোক্তা নুজহাত দীপা। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, আমি আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। জি, আমিও বেশ ভালো আছি, আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। আপু, আমরা জানি যে আপনার রন্ধনশিল্পী এবং উদ্যোক্তা হিসেবে ডিফারেন্ট কিছু কাজ আপনার রয়েছে যেটা ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং সবাই খুব পছন্দ করেছে। সেই কাজগুলো সম্পর্কে তো অবশ্যই জানতে চাই, সেই সাথে জানতে চাই নতুন রেসিপি সম্পর্কে। এখন নতুন কি কি রেসিপি এসেছে? নতুন রেসিপি বলতে ছিল ডুমুর, যেটা অনেকে খেতে বুঝেন না, আবার অনেকে ডাক্তার অ্যাডভাইস করেন যে ডুমুর খাওয়া রক্ত শূন্যতার জন্য ভালো। তো আমাকে আমার এক ফ্রেন্ড বলল যে ডুমুর কিভাবে খেতে হয়, আর আমি তো খেতে বুঝি না, ওটা রান্না বুঝি না। তো আমি চিন্তা করলাম তাহলে ও তো আচার খুব পছন্দ করে, একটু ট্রাই করি। তো আমি ট্রাই করে আচারটা করে দেখলাম যে না, খুবই মজাদার এবং টেস্টি হচ্ছে, এবং সে বুঝতেই পারেনি। তো সে তো খুব খুশি। তখন আমি এটাকে বাণিজ্যিকভাবে নিয়ে আসলাম যে ডুমুর ফলটা তো অনেকটা অবহেলিত, আর গ্রামে পাওয়া যায় সাধারণত, শহরে পাওয়াটা খুব দুষ্কর। তো যদি আচার ফর্মে করা যায় তো একের মধ্যে দুই হলো, এই আর কি। তো আর আছে আদা, এই রমজান উপলক্ষে আদার আচারটা করেছি এবার, এখনও লঞ্চ করা হয়নি, ওটা করব। এটা চিন্তা করে যে ইফতারির পরে খাবার সময় অনেকের রুচি লাগে না, ভালো লাগে না, পাশে সব সময় ধরেন লেবু থাকে না বা কিছু। তো যেহেতু হজমের একটা ব্যাপার আছে, যে আদাতে তো হজম শক্তিটা খুব ভালো কাজ করে, ইয়েতে সাথে একটু আচারের ফ্লেভার থাকলো। তো ওইটাকে ওইভাবে করেছি যে আদার আচারটা সামান্য একটু খেলেই মুখে দিয়ে চিবালে, যেমন আমরা কাঁচা আদা খাই, অনেকে খেতে চায় না, তো আচার হিসাবে যদি দু এক টুকরা মুখে দিয়ে খাওয়া যায়, আমার মনে হয় সেটা ভালোই লাগবে। এবং আরেকটি বিষয়, এখন তো রমজান মাস, তো ইফতারে কি কি আইটেম আসলে রাখাটা খুব জরুরি কিংবা হেলথের জন্য অবশ্যই ভালো, সেই সাথে ইফতারে কি কি আইটেম আপনি আপনার বাসায় রাখেন? আচ্ছা, এটা একটা কঠিন একটা প্রশ্ন, এই জন্য যে সবার পছন্দ কিন্তু সমান না, একরকম না। ধরেন ভাজাভুজি খেতেই সবার পছন্দ হয়, যে একটু পেঁয়াজি থাকবে, ছোলা থাকবে, বেগুনি থাকবে, চপ থাকবে, কাবাব থাকবে, এই ধরনের খাবার আর কি, হেলদি। আবার এই যে ছোলা বুট, যেটা এইটা আমরা কিন্তু কাঁচা কিছুটা ওইভাবে টক দই দিয়ে মেখে, একটু শসা, তারপরে গাজর, কিছু ক্যাপসিকাম, এই সব কিছু মিলিয়ে দিয়ে কিন্তু আমরা খেতে পারি। ডিম সিদ্ধ করে একটু পিস পিস করে দিলাম, দেখতেও ভালো লাগছে। পুদিনা পাতা, ধনে পাতা, পুদিনা পাতা ফ্রেশনেস থাকছে, তো সব কিছু মিলে কাঁচা জলে ভিটামিন সি থাকছে, এভাবেও খেতে পারি। আবার কাবলি যে ছোলাটা আছে, সেটাকেও আমরা সালাদ হিসাবে খেতে পারি। এইভাবে রুচির বৈচিত্র্য, এক এক দিন এক একভাবে এক এক রকমভাবে প্রেজেন্ট করা, এই আর কি। তো এইটা চিন্তায় আছে। আর কিছু ভেজিটেবলস হালকা বয়েল করে আমরা ওটাকে একটু সতে করে বাটার দিয়ে বা ঘি দিয়ে, ওইটা একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে আমরা উপরে, তারপরে ওটা খেতে পারি। ওটাও কিন্তু স্বাস্থ্যসম্মত এবং উপকারী। ভেজিটেবলসগুলোর কথা আমি বলছি মূলত। আচ্ছা, আপনি ভর্তা প্রতিযোগিতা সহ বেশ কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এবং আমরা স্পেশাল একটু ভর্তা প্রতিযোগিতা সম্পর্কে একটু জানতে চাই, এবং কেমন ছিল আপনার পুরো জার্নিটা, এক্সপিরিয়েন্সটা কেমন? হ্যাঁ, ভর্তা প্রতিযোগিতা আসলে খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স আমার জন্য, কারণ আমি আসলে এতটা চিন্তা করিনি যে চ্যাম্পিয়ন পর্যায়ে যেতে পারবো। তবে ভেতরে তো একটা কনফিডেন্স থাকেই, কারণ রান্না করতে খুব পছন্দ করি, এই সুবাদে ভর্তা তো করাই হয় বাসায় কম বেশি। আর আমাদের বরিশাল ডিস্ট্রিক্টের মেয়েদের একটা জিনিস সবাই কম বেশি জানে, যে ভর্তা বিভিন্ন রকম কিন্তু করা হয়, অনেক ধরনের জিনিস। তো এইটা থেকে চিন্তা করলাম তাহলে আমি একটু ট্রাই করে দেখি আর কি কি হয়। তো ছিল হাড্ডাহাড্ডি লড়াই, অনেক প্রতিযোগী, সব কিছুর ভেতর থেকে যে আল্লাহ আমাকে চ্যাম্পিয়ন করবেন, এটা আমার জন্য অনেক অনেক বড় পাওনা, আনন্দ খুশি তো বটেই। এখন সবাই ওখানে তখন ওনারা নাম দিলেন যে ভর্তাবিদ, এখন সবাই খ্যাপা এটা বলে যে ভর্তাবিদ। সবচেয়ে কঠিন কোন ভর্তা আপনি রেসিপি মনে হয়েছে যে এই ভর্তা রেসিপিটা আসলে সহজে পাওয়া যায়, রেসিপির মধ্যে যে সব উপকরণ দরকার? আমার যে ভর্তাটা ছিল আপু, এই ভর্তাটা আসলে কি ভর্তা ছিল আমি বলবো বাংলাদেশে তো কেউ করেই নাই, কেউ করেছে কি নাম তাও আমার জানা নেই। এটা ছিল আপনার চুই পাতায় 4 মগজে গলদা চিংড়ি মাছের পায়েস শাঁসের ভর্তা। হ্যাঁ
যেই শুনে সেই আবার একটু নামটা যুগলবন্দি বলবেন ভর্তা। আমাদের জন্য। চুই পাতায়, 4 মগজে, গলদা চিংড়ি মাছের পায়ের শাঁসের যুগলবন্দি ভর্তা। বাবা, যে ভর্তার নামটাই এত বড়, সেই ভর্তার রেসিপিতে তো হ্যাঁ। অনেক বড় হওয়ার কথা। চুই উপকরণের ঝাল list। আমরা খাই এখন তো হ্যাঁ, প্রচলিত, হ্যাঁ, সবাই কম প্রচলিত। বেশি জানে। সবাই জানে এবং খায়ও। খুলনা যেহেতু থাকি, খুলনা অঞ্চলের আমাদের পরিচিতিটাই হচ্ছে চুই ঝাল থেকে। রাইট। তো এই চুই ঝালটা বাণিজ্যিকভাবে এখন বিভিন্ন দেশে যাচ্ছে, কিন্তু চুই যে পাতাটা কিন্তু অবহেলিত, পাতাটা কিন্তু কেউ খায় না। হ্যাঁ, এখন খাচ্ছে অনেকেই ভর্তা করে। তো আমি চিন্তা করলাম যে ফেলানো জিনিস থেকেই আমি এটাকে কাজে লাগানোর চিন্তা করি। তো আর ছিল আপনার 4 মগজ। 4 মগজটাও আমরা রেয়ার, এটা এখন পাওয়া যায় বাংলাদেশে। এটা রান্নার কাজে ইন্ডিয়াতে খুব ব্যবহৃত হয়। তো ওই 4 মগজ দিয়ে, 4 মগজটা হচ্ছে কি, এটা হচ্ছে তরমুজের বিচি। তরমুজের বিচিটাকে এটা রিফাইন করে সাদাটা বের করে নেওয়া, বাদামের মতো। আর তার সাথে ছিল গলদা চিংড়ি মাছের যে পায়ের যে মোটা শ্বাস, ওই যে ভেতরে যে শ্বাসটা, ধরেন ওটাও তো রেয়ার, পাওয়া যায় না। তো ওই শ্বাসটা কিন্তু আমাদের খুলনাতে কিন্তু পাওয়া খুব ইজি, যেটা বাংলাদেশে অন্য কোথাও পাওয়া যাবে না। আমাদের ওখানে অনেক চিংড়ি মাছের চাষ হয়, সেহেতু চিংড়ি মাছের পায়ের শ্বাসটা আমাদেরকে পাওয়া যায় সহজে। তো ওই জিনিসটা থেকে এই রেসিপিটা করা হয়েছিল, যে এই 3টা ফেলানো জিনিস থেকেই আমার জিনিস। তরমুজের বিচি তো আমরা ফেলে দিই, পায়ের শ্বাসটাও তো আমরা সহজে মানে খাই না বা পাই না, আর চুই ঝালের পাতা, এইটা থেকেই আমার এই চিন্তা ভাবনাটা। আচ্ছা, আমি এবারে জানতে চাই, ইন্টারন্যাশনাল শেফ কোর্সের যে ট্রেনিংটা ছিল, সেই অভিজ্ঞতাটা কেমন আপনার জীবনে? অভিজ্ঞতাটা অবশ্যই ভালো, খুবই ভালো। আমি বিভিন্ন ইনস্টিটিউট থেকে ঢাকায় বিভিন্ন কোর্স বিভিন্ন সময় করেছি। সব বেকিং এবং কুকিংয়ের পরেই লেভেলগুলো করেছি, তারপরে আপনার অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখেছি। তো শিখতে তো অবশ্যই আনন্দ, যেহেতু রান্না আমার পছন্দ, সেহেতু যেই বিষয়ে আগ্রহ বা পছন্দ সেটা শিখতে কখনো খারাপ লাগে না। আর এটা তো আমার কাজে দিচ্ছেই। এখন তো নিজেই উদ্যোক্তা হিসাবে কাজ করছি, তো এগুলো আমার এইখানে মানে যোগ হয়ে আরও আমার জন্য সহজ হয়ে গিয়েছে, এইটাই আর কি। আপনি বিভিন্ন ধরনের আচার তৈরি করেন, যেমন গাজরের আচার, আর নর্মাল তো কাঁঠালের আচার, বেগুনের আচার তো আছেই, আরও নর্মাল যেসব আচার আমরা খেয়ে অভ্যস্ত সেগুলো তো তালিকায় রয়েছেই। কিন্তু আচারের যে একটা বেজ থাকে, যে ভিত্তিটা, কিংবা একটা কমন যে রেসিপিটা থাকে, বা যেটা খুব আসলে নোটিস করা দরকার রাঁধুনিদের জন্য স্পেশালি, বা যারা তৈরি করতে চান আচার তাদের জন্য, সেই টিপসটা কি থাকবে যেটা একটু বেশি অনুকরণ বা অনুসরণ করে ভালো আচার তৈরি করা যেতে পারে? ভালো আচার তো সবাই কম বেশি পারে, আচার পারে না এমন কোনো মেয়ে নাই, সবাই পারেন। কিন্তু সংরক্ষণের ব্যাপারটা একটু কঠিন, কারণ আমি বলবো যেটা সংরক্ষণ করে সবাই রাখতে পারেন না। অনেকেই বলেন যে আপু আচার কি ফ্রিজে রাখতে হবে না বাইরে? আমি বলি যে আল্লাহর অশেষ রহমত, যে বাইরেই থাকবে 12 মাস, ফ্রিজে রাখতে হবে না কখনোই, এবং কোনো প্রিজারভেটিভ বা কোনো কেমিক্যাল দেওয়া না। এটা ল্যাবে টেস্ট করলে আমি চ্যালেঞ্জ করব। তো সেটার জন্য আমি বলবো যে ভিনিগার, যে জিনিসটা ভিনেগার বা সিরকা, এটা একটা সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। আর পানি ছোঁয়ানো যাবে না, পানির কাজগুলো সিরকা দিয়েই করতে হবে। আর রোদের একটা ব্যাপার আছে, রোদে সংরক্ষণ করতে হবে। আচার ধরেন সপ্তাহে একবার অন্তত আমাদের রোদে দেওয়া উচিত। আমরা একবার করে নিয়ে রেখে দিই ঘরে, বাস ওভাবে না, সপ্তাহে একবার অন্তত রোদে দিতে হবে, দেখতে হবে, ওটাকে মনিটরিং করতে হবে আচারটাকে, যে কয়েকদিন পর পর কোন আচারটা কিভাবে আছে না আছে সংরক্ষণ করার জন্য। আর যেটা বলবো যে আচার সংরক্ষণ করা মানে বয়মে তোলার আগে বয়মটা ভালো করে ধুয়ে পরিষ্কার পানিতে ফুটিয়ে তারপরে সেটাকে রোদে শুকিয়ে, একদম যখন শুকিয়ে যাবে পুরো বয়মটা, তখন আচারটা ঠান্ডা অবস্থায় ভরতে হবে। গরম গরম আচার কিন্তু ভরলেও কিন্তু ঘেমে যায়, ওই ঘামটা থেকে পরবর্তীতে পানি দিয়ে আসে কিন্তু। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এগুলো খেয়াল করতে হবে, এবং হাত লাগানো যাবে না। ধরেন একটা বয়মে অনেকটা আচার আছে, আমি খাচ্ছি, ওখান থেকে তুলছি খাচ্ছি, এটা না করে আমরা সবসময় খাবার জন্য ছোট একটা বয়মে বা একটা কন্টেনারে রেখে দিতে পারি, বড়টা ধরাই থাকলো, তো ওইটা শেষ হলে দেন আবার এইভাবে, এবং পরিষ্কার হাতে এবং স্পুন দিয়ে ধরতে হবে, কখনোই স্পুনটা যেন ভেজা না থাকে, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, আপনার একটি পেজ আছে যেটার নাম হচ্ছে এসেন্স নামে, তো এই পেজ থেকে কিভাবে আপনি প্রমোট করে থাকেন সবকিছু?
পেজ থেকে আমার অনেক ধরনের কাজ হয় এখানে, শুধু যে আচার বা হোমমেড ফুড এটা কিন্তু না, এখানে এক্সট্রা ভার্জিন নারিকেল তেল, সরিষার তেল, হোমমেড গাওয়া ঘি, তারপরে সব ধরনের মশলা, এই মশলাগুলো আপনার তৈরি করা হয়। তারপরে আপনার সিজনাল যত মানে ব্যাপার আছে, যেমন ধরেন আমের সময় আম, পাকা আম, আবার গুড়ের সময় যে খেজুরের গুড়, এইটা আমরা নিজেরা বাগান থেকে যেয়ে নিজেরা দেখে ওখান থেকে তৈরি করে নিজেরা নিয়ে আসি। গুড় বিভিন্ন ধরনের, যেমন ঝোলা গুড় আছে, দানা গুড় আছে, পাটালি গুড় আছে। তো এইটাকে বিভিন্ন ফর্মে নিয়ে আসা, এবং একটা যেমন ফয়েলে করে আমরা যে পাটালিটা জমাই, ওটা হয় কি গিফট হিসাবে, আমি কোথাও গেলাম আমার আত্মীয় স্বজনকে মিষ্টি না নিয়ে আমি 5 কেজি গুড় নিয়ে গেলাম সিজনে, খুব খুশি হলো, এবং ওইটা ওইভাবে সারা বছর সংরক্ষণ করা যায় ফ্রিজে রেখে, একদম স্বাদের কোনো তারতম্য হবে না। আচ্ছা, এবং রমজান মাসে আরেকটি বিষয় থাকে যে সেহরির যে বিষয়টি, এটা তো একটা মূল বিষয়, এবং সেখানে দেখা যায় রাতেই প্রিপারেশন নিয়ে রাখতে হয় যে সেহরিতে উঠে আসলে কি কি খাওয়া হবে। তো খাবারের দিক দিয়ে মেয়েদের উপর কিন্তু চাপটা একটু বেশিই থাকে, যে পুরো বাসাটাই তাদের সামলাতে হয়। তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ থাকবে একটাই, যে আপনারা পুষ্টিকর খাবার খান, ভাজা পোড়া ভোর রাতে না খাওয়াই খাবার রাখতে পারে সেহরিতে? খাবার আমি যেটা বলবো এটা আসলে রুচির ব্যাপার। আর রোজার সময় কেমন যেন মানে মানুষের ওই ভাজাটার দিকে আকর্ষণ বেশি থাকে, ভুনাটার দিকে আকর্ষণ থাকে। তো আমার ফ্যামিলিতে যেটা চলে সেটা হচ্ছে খেজুর থাকবে দুধের মধ্যে, বা টক দই দিয়ে ওটস, তার সাথে খেজুর, কিছু বাদাম নিতে পারি, সব ধরনের বাদাম থেকে, আবার সূর্যমুখী ফুলের বীজ, কুমড়ার বীজ, যে বীজগুলো অনেক উপকারী আমাদের জন্য, অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলা শরীরের জন্য দরকার, খনিজ আছে বিভিন্ন রকম। তো আমি এইগুলো মিক্স করে আমি মনে করি কিছুটা ওটস খাওয়া অনেক ভালো, এটা হেলদি, এবং এটার জন্য আমাদের কিন্তু এক্সট্রা কোনো হার্মফুল না এই শরীরের জন্য। তারপরে আপনি চিয়া সিড, যেটা চিয়া সিড থেকে আপনি কিন্তু লেবু দিয়ে, চিয়া সিড দিয়ে আপনি একটু মধু দিয়ে খেয়ে শরবত বানিয়ে এটা খেতে পারেন, ওটাও কিন্তু ভালো শরীরের জন্য। তো এই ধরনের খাবারই চলবে, যেটা অয়েল ফ্রি আর কি বলতে বোঝায়, এবং কার্বোহাইড্রেট কম থাকতে হবে। এখানে ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবলস এটাই খাওয়া যেতে পারে। আমি স্যুপ খেতে পারি, ভেজিটেবলস দিয়ে আমি স্যুপ করে নিলাম, তার সাথে কিছু প্রোটিন রাখলাম, চিকেন রাখা যায়, ডিম রাখা যায়, এগুলা দিয়ে আমি করে খেতে পারি। এটাই। উদ্যোক্তা হিসেবে যে জার্নিটা আপনি শুরু করেছিলেন, এখন এই পর্যায়ে এসে সফলতার জায়গা কতটুকু? আলহামদুলিল্লাহ, আমি বলতে পারি যে এখন আমাকে আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না, ভাবতে হচ্ছে না। এখন স্টেপ নিতে খুব মানে সাহসী ভূমিকা রাখতে পারি, যে সহজে একটা কিছু করতে চাচ্ছি, করতে পারছি, করছি, এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। প্রথম দিকে খুব সমস্যা ছিল, কারণ মানুষের কাছে পরিচিতি পেতেও তো সময় লাগে, এইটার একটা ব্যাপার ছিল। এখন আল্লাহর রহমতে পরিচিতির সুবাদে বিশ্বাসের একটা জায়গা অর্জন করেছি। সুতরাং এসেন্স মানেই খাঁটি পণ্য এবং ভেজাল ছাড়া, এইটা আমার অর্জন হয়েছে আল্লাহর রহমতে, যার জন্য এই বিশাল একটা পাওনা আমি মনে করি। সবাই আশা করে বসে থাকে যে এসেন্স থেকে একটা প্রোডাক্ট পাওয়া মানে নিশ্চয়ই এটা খারাপ হবে না। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আবারও দেখা হবে, আবারও অন্য পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, এবং আপনার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলা কর্তৃপক্ষকে, সবাইকেই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।